আজকে পঞ্চবাণে বিদ্ধ শাসক, 5টি কারণ সামনে রাখবো। আর এই কারণগুলো কি কি কারণ তার বিচার করবেন আপনারা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে আজকে হাল্লা বলে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলায় ঈদের অনুষ্ঠানে গিয়েছিলেন রেড রোডে, তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে একাধিক জায়গা আমরা তুলে আনবো। আমার কোথাও মনে হয়নি যে নির্দিষ্ট সম্প্রদায়কে কোথাও উনি সম্মান জানাচ্ছেন বা সম্প্রদায়ের সম্পর্কে, তাদের ধর্মের মহানতা সম্পর্কে দু একটা লাইন বলছেন। আমি পাইনি, হয়তো হতে পারে উনি বলতে পারেন, আমাকে মার্জনা করবেন, কিন্তু বাদবাকি যা উনি বেশিরভাগ সময় ধরে বলেছেন আমরা সেই বিষয়গুলো তুলে আনবো। ধর্মীয় অনুষ্ঠানে কি এটা সত্যি মুসলিম ধর্মাবলম্বীরাও আশা করেন? যদিও অনেকে চিৎকার করে বলছেন যে আগলিবার দিদি সরকার। দেখা যাক তাদের এই বক্তব্য নিয়ে কি আলোচনা হয় আজকে অনুষ্ঠানে। অন্যদিকে ববি হাকিম তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইডি সিবিআইকে আর মানুষ সম্মান করছে না, ভয় পাচ্ছে না। এই যে তথ্য বা এই বার্তাগুলো আগামী দিনে বিপদের কারণ হতে পারে। আমি বারবার করে গতদিন অনুষ্ঠানেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছেন ডেকে বসিয়ে মুড়ি খাওয়াও, এক সময় বলেছেন হাতা খুন্তি নিয়ে ধরো। তো এই ব্যাপারগুলো একটা নেগেটিভ রিয়াকশন হয়। চকলেট বোম ফাটলে এনআইএ দিচ্ছে তদন্তে। কয়েকদিন আগে ভূপতিনগরে যখন এনআইএ দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিচ্ছু ব্যাপার নয়, এনআইএ আসছে। এনআইএ মহিলাদেরকে শ্লীলতাহানি করছে, মমতা ব্যানার্জি বলছেন। দেবাশিস চক্রবর্তী এখানে বসে বলছে না, রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন যে এনআইএ মহিলাদের শ্লীলতাহানি করছে। তারা কি করবে? হাতে চুরি পরে বসে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এগুলো আগামী দিনে বিপত্তির কারণ বাড়াতে পারে হয়তোবা। আমরা চাই যে মানুষ নিরাপদে থাকুন, কোথাও যেন এই ধরনের দ্বন্দ্ব বা সংঘাত তৈরি না হয়। আর অন্যদিকে আজকে আবারও থাকছি সন্দেশখালিতে, কারণ সন্দেশখালিতে যে তথ্য আজকে তুলে এনেছে অভিরূপা, আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা, সেখানে দেখা যাচ্ছে যে সন্দেশখালিতে তৃণমূল আশ্রিত তৃণমূলের সদস্যরা তারা শাড়ি বিতরণ করছেন। আর সেই শাড়ির আঁচল খুলতেই, শাড়িটা একটু খুলে ধরতেই তার মধ্যে দেখা গেল দুর্নীতির গন্ধ। সে গন্ধটা একটু অন্যরকম। এনসিসিএফ এর তকমা দেওয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের ডোনেশন ফান্ড। আমি বিস্তারিত বলবো পরবর্তীকালে অনুষ্ঠানে, ছবি দেখিয়ে আপনাদেরকে ব্যাখ্যা দেব। সেই ফান্ডের টাকা সেই ফান্ডে দেওয়া শাড়ি এতদিন পর 2019 সালে পাওয়া শাড়ি 2017-18 ছাপ দিয়ে সামনে আনছে তৃণমূলের নেতারা। সন্দেশখালীর মহিলারা অবশ্য বুঝতে পারছেন, তারা বলছেন এতদিন কিছু দাওনি, এখন কেন দিচ্ছ? ভোট পাওয়ার জন্য। আবার অভিযোগ এটাও যে শাড়ি দিয়ে ভোট দেওয়ার কথা বলছে তৃণমূল আশ্রিত সদস্যরা, মানে তৃণমূলের সদস্যরা। তারা বলছেন শাড়ি দিচ্ছে, ভোটটা কিন্তু আমাদের দিও। যেরকম ভাবে গীতাতে হাত রেখে রেজলিউশন নিতে হতো, সন্দেশখালীর মহিলারাই বলেছেন যে ভোট যেন তৃণমূলকে দেওয়া হয়। আর আরেকটি খবর, সন্দেশখালীরই আরেকটা খবর, বিজেপি একজন কর্মী, তার বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভস্মীভূত হয়েছে বাড়ি। অর্থাৎ উত্তাপ বাড়ছে নির্বাচন যতই হচ্ছে। আমরা দুটো বিষয় ধরে আজকে মূলত প্রথম আলোচনার দিকে যাব। এক হচ্ছে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, তিনি কি বলেছেন। আর দ্বিতীয়ত আমরা রাখবো হচ্ছে সন্দেশখালীতে শাড়ি বিতরণ। আপনারাই দেখুন, আপনারাই তো বলতেন একটা সময় যে আমরা ত্রাণের শাড়ি পাচ্ছি না। যখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, উপকূলবর্তী অঞ্চল হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, কাকদ্বীপ, গোসাবা, ডায়মন্ড হারবার, একাধিক এই যে কোস্টাল রিজিয়নগুলো, উপকূলবর্তী অঞ্চল, সমুদ্রের পাশের এলাকা, মানুষের অভিযোগ মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মানুষ সবসময় বলেছেন আমরা ত্রাণ পাইনি। হাহাকার। কোথায় গেল ত্রিপল, কোথায় গেল চাল ডাল, কোথায় গেল সেই শাড়ি যেগুলো ত্রাণের জন্য আসে, কেন্দ্র সরকারের ফান্ড অ্যালোকেশন হয়, কোথায় যায়? এখন সেগুলো বেরোচ্ছে, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোচ্ছে। শাড়ি বেরোচ্ছে তৃণমূল নেতাদের ঘর থেকে, ত্রিপল বেরোচ্ছে শাহজাহানের গ্যারেজ থেকে, ঘর থেকে। ভাবা যায়? ভাবতে পারেন আপনি? একেবারে প্রথম দেখায় রেড রোডে গিয়ে সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো রাজনীতি বা ভোট নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্মের মানুষদেরকে সঠিক শ্রদ্ধা জানালেন। মঞ্চে যে সমস্ত কথা বললেন আমরা এক এক করে আপনাদেরকে শোনাবো, শুনুন। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই নোংরামি হোক, যতই হোক, মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। একটা লোক বাইরে গেলেও আমরা কিন্তু তাদের নিয়ে আসি।
পরিযায়ী শ্রমিকদের। মমতা বন্দ্যোপাধ্যায় খুব অদ্ভুতভাবে বলছেন এই বাইকটা আরেকবার শোনাতে হবে অনির্বাণ আসলে, অনির্বাণের ব্যাখ্যা ভালো দিতে পারবে। আজকে অনির্বাণ ব্যানার্জি তৃণমূল সমর্থিত গেস্ট আজকে রয়েছেন। উনি বলছেন যে আপনাদের ইমানদারি আছে বলেই বাংলায় মা মাটি মানুষের সরকার আছে। এমনকি আমি আপনাদের এটাও বলে রাখি যে কংগ্রেসের তরফ থেকে একটি ন্যায়পত্র এসেছে, চন্দনদা ভালো বলতে পারবেন। এই ন্যায়পত্র নিয়ে ন্যাশনাল মিডিয়াতেও আলোচনা হয়েছে। এই ন্যায়পত্রতেও সংখ্যালঘুদের স্পেশাল প্রিভিলেজ দেওয়ার কথা বলা আছে। এই বিষয়ে চন্দনদা ব্যাখ্যা করবেন। আজকে চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি পরিচয় করিয়ে দিই এক এক করে আপনাদের কাছে, কিন্তু তার আগে আমি একটু শোনাই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে বলছিলেন, ভাষণ দিচ্ছিলেন, পাশাপাশি আরেকদিকে চোর স্লোগানও উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। আমরা দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাবো, দেখুন। কোর্টের একাংশকে দিয়ে সব আমাদের ছেলেদের অ্যারেস্ট করে রেখে দিচ্ছে, বেল দিচ্ছে না। আর বিজেপি কাউকে একটা অন্যায় করলেও সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিচ্ছে। আমি তাদের বলবো হাত জোর করে, দয়া করে इंसान के लिए, इंसानियत के लिए इंसाफ दीजिए। हम इंसाफ चाहते हैं, हम और कुछ नहीं चाहते हैं। আমরা বিচার চাই, গণতন্ত্রের বাণী যেন নীরবে নিভিতে না থাকে। অনেক অনেক আপনাদের ভোট লুট করা হয়েছে এই পুলিশ দিয়ে। আজকে এই পুলিশ দিয়ে আজকে পঞ্চায়েত, আজকে এই পুলিশ দিয়ে আজকে পঞ্চায়েত ইলেকশনে আপনাদের ভোট লুট করা হয়েছে এই পুলিশ দিয়ে। আজকে এই পুলিশ দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথম বাইটে চন্দনদা আমরা শোনালাম যে আপনাদের ইমানদারি মা মাটি মানুষকে পশ্চিমবঙ্গে নিশ্চিন্তে রেখেছে। একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। এমনকি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে উনি ধর্মের কথা অনেক কম, এই সম্প্রদায়কে সম্মান জানানো মুসলিমদেরকে অনেক কম, বরঞ্চ উনি অনেক বেশি ইডি সিবিআই এবং ভোটের কথাও বলেছেন। আমি সুতপাকে একবার বলবো, ইডি সিবিআই বা ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যা বলেছেন আমি একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। आप रहे कुल कुल, हम रहेगा कुल कुल। उसको दांगा फसाद का चक्रांत हम नहीं करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ইমানদারি আমাদেরকে ক্ষমতায় রেখেছে। এটাকে আপনি ইমানদারি বলবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা পাল্টা তাদেরকে সম্মান জানাচ্ছেন চন্দনদা এটা বলবেন, নাকি আপনি একে তোষণের রাজনীতি বলবেন? তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাইকে অ্যারেস্ট করে নিলে দেশ পুরো ফাঁকা হয়ে যাবে, সবাই কুল কুল থাকুন। মমতা ব্যানার্জি বলছেন, মানে আপনি একে দেখুন, আপনার মতো একজন গেস্টকে দিয়ে আমি এর ব্যাখ্যা কি চাইবো, মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বললেন ধর্মের কথা অনেক কম, কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার তাগিদ চন্দনদা আমার কিন্তু অনেক বেশি মনে হলো। এই সুযোগে চন্দনদা যেটা লিঙ্ক ধরে দিয়ে গেলেন যে গরু দুধ দেয়, খুব সম্ভবত 2016 সালের নির্বাচনের পর বিধানসভা নির্বাচনের ফলাফলের হতে পারে 19-এর বাইট বা 16-র বাইট হতে পারে, আমাকে মার্জনা করবেন, আমি এক্স্যাক্ট সালটা মনে নেই। তবে কোনো একটি নির্বাচনে সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করছিলেন, এটা অনির্বাণ আসলে ভালো বলতে পারবে, এই সুযোগে অনির্বাণ চলেও আসবে, অনির্বাণের থেকে আমি ক্ল্যারিফাই করিয়ে নিতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা ব্যানার্জি সেই সময়। কারণ বিশাল উল্লেখ করলো যে এটা আজ নয়, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন। চন্দ্রদাও একই ইঙ্গিত দিলেন, শোনাবো, শুনুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের শোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত।
আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। এবার 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 আমি একটু আরেকবার ওই বাইটটা আমি সুতপাকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি 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 চমকে গেছি। আমরা যখন এই পুরো বাইটটা শুনছিলাম আমাদের নিউজ রুমে বসে, আমি বলছি যে এটা মমতা ব্যানার্জি বলছেন, আরেকবার চালাও। আমার সাক্ষী আছে অনেকে, আমার যারা কলিগ এখন অনুষ্ঠান অপারেট করছেন ওপরে বসে, তারা জানেন। আমি বললাম আরেকবার চালিয়ে শোনো তো কি বলছেন মমতা ব্যানার্জি। আপনাদেরকে আরেকবার শোনাবো। মমতা ব্যানার্জি আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে, একেবারে রাজনীতির মঞ্চ নয়, সেখানে দাঁড়িয়ে তিনি কি বলছেন আরেকবার। এবং এইবারকার এই বক্তব্য শোনানোটা রাজ্যের কোনো মানুষের জন্য নয়, আমার সব থেকে প্রিয় অনির্বাণের জন্য। অনির্বাণ, একবার শোনো ভাই, দিদি কি বলেছেন। হ্যাঁ, যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই নোংরামি হোক, যতই রম্বম এক হোক, মনে রাখবে আপনার ইমানদারি, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন। অনির্বাণ, আপনাদের ইমানদারি আমাদের মামাটি মানুষের সরকারকে অনেক শান্তিতে রেখেছে। বুঝো, সত্যি এই হচ্ছে কৃতজ্ঞতা, একেবারে ধর্ম অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে। আমি চলে যাব, রেখা পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, বসিরহাটের এবারকার বিজেপি প্রার্থী। এবং শুধুমাত্র বিজেপি প্রার্থী বললে ছোট করে জায়গাটাকে দেখা হয়। রেখা দেবী হচ্ছে প্রতিবাদী মুখ। সন্দেশখালীর নারী উত্থান, মা বোনেদের যে আন্দোলন, তার মুখ হিসাবে রেখা পাত্র ছিলেন। রাজনীতি সরাসরি হয়তো রেখা দেবী করতেন না আগে, হয়তো কোনো রাজনৈতিক দলকে ভোট দিতেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এবার বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়িয়ে রেখা দেবী, আপনার কাছে আমি জিজ্ঞেস করব, আপনি যখন মানুষের কাছে পৌঁছচ্ছেন, আপনাকে তো কিছু না কিছু বলতে হচ্ছে মানুষকে। কি বলছেন এবং মানুষের কাছ থেকে রেসপন্স কি পাচ্ছেন? সেখানে কি ঘরের মেয়ে রেখা পাত্র গুরুত্ব পাচ্ছে বেশি, নাকি বিজেপি নেত্রী রেখা পাত্র গুরুত্ব পাচ্ছে বেশি? এবং সংসদীয় নির্বাচনে মানে এত বড় জায়গা থেকে আপনাকে বিজেপি মনোনীত করেছে এবারকার ভোটের জন্য, মানুষ কি বলছে আপনাকে? সন্দেশখালীর মা বোনেরা স্পেশালি কি বলছে? দেখুন, সন্দেশখালীর মা বোনেরা যেটা বলছে, সন্দেশখালীর মা বোনেরা যেটা বলছে, সেটা সন্দেশখালীর মা বোনেদের ভেতরে তাদের আমি একজন, তাদের বোন দিদি বলতে তাদের ফ্যামিলিরই একজন। তো পুরো সাপোর্ট আছে আমার সন্দেশখালীর থেকে। সন্দেশখালীর সাপোর্টের সাথে আমার বসিরহাট পুরো লোকসভার পুরো মানুষ বলতে পারে, সবাই আমার সাপোর্টে আছে। আমি প্রচারে বেরিয়ে যেটা পাচ্ছি, ওনাদের প্রচন্ডভাবে ওনাদের আশ্বাস পাচ্ছি। যখন ভোট আমাকে চাইতে হচ্ছে না, ওরা নিজের থেকেই আমাকে সম্বোধনা জানাচ্ছেন। ওনারা আমাকে এইটাই যে ভরসা দিচ্ছেন যে এই লোকসভায় এই রেখা বোর্ডটি পার্লামেন্টে যাবে, সেই আশীর্বাদটুকুও দিচ্ছেন। যেহেতু আমাকে হয়তো হাজির মতো আমাকে লোকের কাছে ভোট চাইতে হচ্ছে না, কেননা ওনারা ভালোবেসে আমাকে চান, ঘরের মেয়ে বলে, ঘরের বোন বৌমা ওনারা ভেবে আমাকে ভোট দেবেন। এখানে আমার ওনাদের যদি আর কিছু বলার নেই, কারণ ওনারা যেহেতু আমার সাথে আছেন, এতেই আমি খুশি। আচ্ছা, এবার একটু আপনার কাছ থেকে আমি জিজ্ঞেস করি, যেহেতু আপনি সন্দেশখালীকে হাতের মানে আঙুলের মতো চেনেন, এখনো পর্যন্ত সন্দেশখালীর এবং আপনি জানেন যে গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ দিয়েছে, বিশেষত তার মধ্যে নারী নির্যাতন, শ্লীলতাহানি, জমি কেড়ে নেওয়া, ভিড়ি দখল করে নেওয়া, নোনা জল ঢুকিয়ে দেওয়া, নানান অভিযোগ রয়েছে। এবং তখন রেখাদি আপনাকে বলি যে আমাদের প্রতিনিধিরা যখন সন্দেশখালীতে যাচ্ছে, এখনও সন্দেশখালীর মা বোনেরা আতঙ্কে রয়েছে। এবং আপনি যদি চান তাদের বাইটও আমি শোনাতে পারি। হ্যাঁ, তারা কি বলছেন, আজকের দিনেও দাঁড়িয়ে তারা আতঙ্কে রয়েছেন। আপনাকে একবার শোনাই যে সন্দেশখালীর মা বোনেরা কিভাবে আতঙ্কে রয়েছেন, তাদের বক্তব্য উঠে এসছে। একবার শুনি। পুলিশরা তখন শাহজাহানের ভয় দেখিয়েছিল, বলেছিল পুলিশ কোন থানা আন্দোলন করলে 100 খানা বাইক রাতের বেলা ঢুকে যাবে তোমাদের। এটা কে বলেছিল করবেন না? এই বিজেপি, এই টিএমসি লোকেরা, পুলিশ কি বলেছিল? আপনারা যখন অভিযোগটা মুখ বন্ধ করেছিল, পুলিশরা ওদের দলদাস। কোন থানা, কোন পুলিশকে জানাতে? সন্দেশখালী থানা। কোনো গুরুত্ব দেয়নি, আপনারা গুরুত্ব দেয়নি, আমাদের কোনো দামই দেয়নি। এই জায়গাটা কিভাবে ভরাট হচ্ছে? হ্যাঁ বলুন। শাহজাহানের কাছে পাঠিয়ে দিচ্ছে, বলে যাও এখানে যা মীমাংসা হবে শাহজাহান করবে, এখানে ও আদার্স কেউ করবে না।
রেখাদি, পুলিশের উপরে ভরসা আপাতত জিরো। সন্দেশখালীর মানুষ পুলিশকে ভরসা করতে পারছে না, সেটা নেজার থানা হোক, সন্দেশখালী থানা হোক। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা কতটা নিরাপদে আছেন সন্দেশখালীতে। কারণ গতকাল হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, রাস্তায় এলইডি লাগানো, আলো লাগানোর জন্য। এই ব্যাপার নিয়ে আপনি কি দেখছেন? মানে আপনি তো সন্দেশখালীতে ঘুরছেন বিভিন্ন জায়গায়, আমি ওই জন্য জিজ্ঞেস করছি। দেখুন, আমি একটাই কথা বলবো, আমাদের যে কলকাতা যে কোর্টের থেকে আমাদের যে অর্ডারটা দিয়েছেন সিবিআই তদন্তের জন্য, তো এটা খুব তাড়াতাড়ি করার দরকার। কেননা আজকে শেখ শাহজাদ, শিবু হাজার, উত্তম সরকার এদের অ্যারেস্ট হওয়ার পরে কিছুটা অত্যাচার কমলেও আবার সেই একইভাবে মা বোনেদের উপর অত্যাচার আবার বেড়ে যাচ্ছে। তো আমি চাইবো এই রাজ্যের পুলিশ যেটা করতে পারেনি, অবশ্যই সিবিআই সেটা করে দেখাবে। আর সেই সিবিআই এর উপরে অবশ্যই ভরসা আছে আমাদের সন্দেশখালীর মা বোনেদের। আর শুধু সন্দেশখালীর নিরাপত্তা দেখলে হবে না, আমার পুরো পশ্চিম বাংলার নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা মা বোনেরা অত্যাচারিত হচ্ছে এই পশ্চিম বাংলায়। আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা দিক এবং প্রত্যেকের সাথে থাকুক। কারণ আমাদের রাজ্যের পুলিশ যেভাবে অত্যাচার করছে আজকাল, তো শেখ শাহজাহানের থেকে ওপরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা চাই না এই রাজ্যের পুলিশ আমাদের কোনো কাজে লেগেছে আর আগামী দিনে লাগুক। কারণ ওরা আমাদের কাজে লাগা মানে শেখ শাহজাহানের হয়ে কাজ করবেন আর আমাদের মা বোনদের উপর অত্যাচার আরো জোর জুলুম বাড়িয়ে আচ্ছা, আপনার যে পুরনো বাইট দেখেছিলাম সেখানেও আপনি পুলিশের বিরুদ্ধে চিৎকার করে বলছেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে, কেন ধরে নিয়ে যাওয়া হবে, যারা প্রতিবাদ করবে তাদেরকে কেন আটকানো হবে। আপনারা যখন জেলিয়াখালী বলুন বা সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, কাছারিপাড়া বলুন, সন্দেশখালী বলুন বা বেড়মজুর বলুন, এই যে সমস্ত জায়গার মহিলারা তারা নেজার থানা, সন্দেশখালী থানায় গেছেন, বারবার করে কেউ কিছু করেনি, তৃণমূল নেতারাও কিছু করেনি, মানে কখনোই আপনাদের পাশে দাঁড়ায়নি। কিন্তু জিনিসটা এতদিন সামনে আসেনি কেন রেখাদি তাহলে? দেখুন, যেভাবে ওরা অত্যাচার চালিয়ে গেছিলেন, তো এই মুখ খুলতে মানুষ ভয় পাচ্ছিলেন। যেভাবে মানুষের উপরে কেউ মুখ খোলার আগে, দেখুন ভালো ঠান্ডা মাথায় ওদের কাছে বোঝাতে গেলেও মারধর খেতে হয়েছে। আমার স্বামীকেও মেরেছে, এরকম আমার স্বামীর মতো আরো অনেক দাদা ভাইদেরকেও মেরেছে। তারা আমাদের দেশ ছাড়া, তারা বাইরে চেন্নাই, তামিলনাড়ুতে কাজে চলে গেছেন, তারা বাড়িতে দেশে বাস পান না। তারা কারণ এখানে যে মা বোনেরা আছে, যাতে সিওতানি হয়েছে, যাদের সাথে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়ান। কিন্তু উনি আসেননি, একজন নারী হয়ে, একজন মা হয়ে কোনোদিনের জন্য আসেননি। আচ্ছা রেখাদি, আরেকটা প্রশ্ন করি। আমার আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে, অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করছে, বাট সময় তো কম। যদি ধরুন আপনি কোনো সময় কলকাতায় এসছেন বা কোনো জায়গায়, হঠাৎ করে আপনার সামনে মমতা ব্যানার্জির দেখা হয়ে গেল রাস্তায় কোনো জায়গায়, আপনি কি প্রশ্ন করবেন সন্দেশখালীর বিষয়ে? কি বলবেন ওনাকে? হঠাৎ করে সামনাসামনি মমতা ব্যানার্জি চলে আসলেন। ওনাকে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনি যে গুন্ডা বাহিনী যে ভোটটা লোড করিয়েছেন ম্যাডাম, তো আপনি কেন সন্দেশখালীতে যাননি? লুট করানোর সময় আপনি, চোরের সময় আপনি, মানুষের গুন্ডা বাহিনীদের মারার সময়, ঘর ভেঙে দেওয়ার সময় আপনি রাস্তার টাকা চুরি করবেন, ঘরের টাকা চুরি করবেন, তাহলে এখন সাধারণ মানুষের পাশে আপনার দাঁড়াতে কোন বিবেকে বাড়ছে? এভাবে তো আমার জিজ্ঞাসা করে আরো অনেক প্রশ্ন থাকবে ওনার কাছে। আচ্ছা রেখাদেবী, আমি আরেকটা আপনাকে একটু প্রশ্ন জিজ্ঞেস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট যদি সুতবা পারে শোনাতে, যেটা বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, মমতা ব্যানার্জি কি বলেছিলেন একবার আপনি শুনে নিন। হ্যাঁ, কি বলেছিলেন একবার শুনুন। আমি এই লাইন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, মমতা ব্যানার্জি কি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, তখনও কিন্তু শাহজাহান গ্রেপ্তার হননি, শুনুন একবার। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। রেখাদি, একজন সাধারণ সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমার এটা জানার ইচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাড়ি পরে মাস্ক পরে যারা এলাকায় ঘুরছে তারা সব বিজেপি কর্মী, বিজেপি তাদেরকে বাইরে থেকে নিয়ে গেছে। আর রাজ্যের একজন মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি এবার ব্যারাকপুরের প্রার্থী, তিনি বলেছিলেন বিজেপির ভাড়া করা লোক, মুখে কাপড় চাপা দেওয়া মহিলারা। এবার হঠাৎ করে দেখলাম আপনারা আবার কাপড় খুলে ফেললেন, একটা সময় মুখের কাপড় সরিয়ে ফেলে আপনারা আন্দোলনে একদম খোলা মুখে আসতে শুরু করলেন। এই যে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির কর্মী, সত্যি মানে আপনি এখন বিজেপিতে এসে ভালো চিনছেন সবাইকে কারা বিজেপির কর্মী, যারা মুখে কাপড় বেঁধে আন্দোলন করছিলেন রাস্তায় নেমে, তারা কি বিজেপির কর্মী ছিলেন বা ভাড়া করা লোক ছিলেন? দেখুন,
এখানে কোনো ভাড়া করা লোক ছিলেন না, না বিজেপির কর্মী ছিলেন। এখানে ছিলেন অত্যাচারিত মা এবং বোন ভাইয়েরা ছিলেন। এখানে টিএমসি থেকে যারা গুন্ডা বাহিনী দিয়ে ভোট লুট করিয়েছিলেন, সেই অত্যাচারিত মা বোনেরাই ছিলেন। এখানে কোনো বিজেপির কর্মী ছিলেন না, বিজেপির কোনো এখানে চিহ্নই ছিলেন না। আর আজকে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন যে বিজেপির কর্মী, উনি কি বলতে চাইছেন? আজকে ওনারা অত্যাচারিত করবেন, মানুষকে সম্মানহানি করবেন, মা বোনেদের নিপীড়িত যে মায়েদের সাথে অত্যাচার করছে, আজকে সেই মা বোনেদের বিরুদ্ধে কি বলছে? বহিরাগত। আমরা মাস্ক পরে কথা বললে বহিরাগত, আমরা ঘোমটা দিয়ে কথা বললে বহিরাগত। তো ওনার মতো মিথ্যা কথা বলে তো আমরা তো ইয়ে করছি না, ওই জন্যই আমাদের আজকের মুখ খুলতে হয়েছে। আজকে আমরা মুখের থেকে শাড়ি সরিয়েছি, যেহেতু আমরা মিথ্যে বলছি না, ওনার মতো ওনারা তো প্রবঞ্চনা করছি না। আচ্ছা, আপনার এই শাড়ি সরানোর ইস্যুতে রেখা দি, আপনার এই শাড়ি সরানোর কথা, মুখ থেকে শাড়ি সরিয়েছি এই কথাটা বলতে বলতে আজকে আপনি একটা বাইট দিয়েছেন সংবাদ মাধ্যমকে। আমি একবার সুতপাকে বলি ওই বাইটটা শোনানোর জন্য, একটু শুনুন আপনি কি বলেছেন আজকে, শুনুন। এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী জাননি, আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয়, তো ওই জন্য শাড়ি দিচ্ছেন। এতদিন মা বোনের শাড়ি খুলেছে, এখন শাড়ি দিয়ে ঢাকছেন। সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে, সে শাড়ি দেওয়ার কোনো যুক্তিই হয় না আমার কাছে। আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না, আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না, পরলেও ভাববো যে আজকের টিএমসির গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন, তার জন্য জোর করে পড়েছেন। আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জড়ালোতে ওনারা শরীরে ঠাকাবেন না, ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না। দেখুন, হ্যাঁ রেখাদি আপনি শুনতে পেয়েছেন, আপনি কি আজকে বলেছেন। এবার এই বক্তব্যে আপনি বলেছেন একটা সময় দুষ্কৃতীরা মহিলাদের শাড়ি খুলে ফেলেছে, এরকম একটা বক্তব্য রেখেছে। এবার নারী নির্যাতনের বিষয়টা তৃণমূলের অনেক নেতা নেত্রী মন্ত্রী তারা বলছেন, বা আমাদের প্যানেলিস্ট অনেকে, যে জমি নিয়েছে, লুট হয়েছে জমি, নোনা জল ঢুকিয়েছে, সব করেছে, বাড়ি ভেঙেছে, আগুন জ্বালিয়েছে, বাট মেয়েদের শ্লীলতাহানি করেনি, সম্মানহানি করেনি, হাত ধরে টানাটানি করেনি। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখানে আমার মতো অনেক মায়েরাই প্রমাণ আছে, সেটা আমি 1 নম্বর। আমাকে মারধরও করা হয়েছে, সেটা আমার মুখের মধ্যে চিহ্ন আছে। দেখুন, আমি যখন মুখ খুলেছি মিডিয়ার সামনে, তখন ওনারা আমাকে টার্গেট করেছিলেন। বাইরের থেকে মুসলিম সম্প্রদায়ের থেকে লোক ভাড়া করে নিয়ে এসে আমার গ্রামে আসে, বিরোধী একটা মানে ষড়যন্ত্র একটা মিছিল করে। সেই মিছিলের মধ্যে আমার বাচ্চা খেলা করছিলেন রাস্তার উপরে, ছোট বাচ্চা। আমি বাচ্চা আনতে যাই, ওখানে আমার জীবন নাশের চেষ্টা করা হয়, প্রচন্ডভাবে মারধর করা হয়, আমার শাড়ি ধরেও টানা হয়, ওখানে রাস্তায় শুবিয়ে ফেলা হয়। এটা কবে? এটা কি সন্দেশখালীর এই আন্দোলনে নাকি অনেক আগের ঘটনা বলছেন? অবশ্যই এটা সন্দেশখালীর আন্দোলনে, ফেব্রুয়ারি 7 তারিখে। এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আমি কোর্টে বলেইছি অলরেডি। আগে যেগুলো করতো, আমাদের পার্টি মিছিলে আমাদেরকে ডেকে নিয়ে যেতেন খাবার বানানোর জন্য। আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা পায়ে ধরতাম, দাদা আমার ঘরে ছোট বাচ্চা আছে, দাদা আমাদেরকে যেতে দিন। বাচ্চা কি হবে, স্বামী কি হবে, স্বামী ঘর সামলাবে, আপনারা আমাদেরকে সামলাবেন। এরা কোনো এই ধরনের কথা যেখানে একটা গুন্ডা বলে, তখন একটা গুন্ডা বাহিনীর কতটা বুকের পাটা বেড়ে গেছে তার জন্য বলতে পারছেন। আমরা যদি ওনাদের যদি পার্টি মিছিলে গিয়ে যদি রান্না করবো, ওনাদের যদি মন বুঝিয়ে যদি চলবো, তাহলে আমাদের ঘরে স্বামী কি করবে, আমাদের ঘরের বাচ্চা কাচ্চাকে কি সামলাবে? ওনারা ভেবেছিলেন, ওনাদের মনে ওটা নেই। ওনারা এসেছে দুষ্কৃতি করতে, মানুষের সর্বনাশ করতে, ওনারা সেটাই করে গেছে। আর সহযোগিতা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। আজকে সেই মুখ্যমন্ত্রী বসিরহাট কোর্টে উকিল ধরিয়ে ওনাকে ছাড়ানোর পরিকল্পনা চলছে। এটা কোনো দিন সফল হবেন না, কারণ এই জিনিসটা সফল হবার নয়। উনি যে অত্যাচারের সীমা পেরিয়ে গেছেন, সেটা ভারতবর্ষে পুরো পশ্চিমবাংলার মা বোনেরা জেনে গেছে। এবং শুধু মা বোনেরা, বাপ ভাইরাও জেনে গেছে। একটা লাস্ট একটা প্রশ্ন করি। মহিলাদেরকে মাথায় ছাতা ধরতে বলা হতো, তেল মালিশ করতে বলা হতো, মহিলাদেরকে দিয়ে পায়ে মালিশ করতে বলা হতো, মহিলাদেরকে মাথায় ছাতা ধরতে বলা হতো। এসব না করলে মাঠে দৌড় করানো হতো। এবং এই যে বিচারখানার কথা আসছে, ওখানে বিচারখানা ছিল অনেক, মানে ডক্টর সিরাজের বিচারখানা, শাহজাহানের বিচারখানা, উত্তমের বিচারখানা, শিবুর বিচারখানা। এত বিচারখানা তো কলকাতায় নেই। কলকাতায় হাইকোর্ট আছে, কিছু লোয়ার কোর্ট আছে, এতগুলো বিচারখানা ছিল সন্দেশখালীতে। দেখুন, এই যে শেখ শাহজাহানের পুরো ফ্যামিলি যে বিচারটা করতেন, তার সাথে শিবু আর উত্তম ওনাদের সাথেই আছেন। তো এনাদের এই বিচারখানা আজকে আমাদের কলকাতা শহরে কোনো কোর্টেই হয়তো এরকম বিচার হয়নি। ওনারা যে বিচার করে গেছেন, আজকে সেই বিচার
আজকে ওনারা যে বিচারটা আজকে অতিক্রম করে গেছেন তার জন্য আজকে কিন্তু জেল হেফাজতে আছেন। আচ্ছা, লাঠি দিয়ে মারতো নাকি? লাঠি দিয়ে পেটাতো? ছোট ছোট লাঠি দেখলো গ্রামের মহিলারা সব দেখাচ্ছে, লাঠি দিয়ে মারতো নাকি? অবশ্যই, সেটা অবশ্যই অবশ্যই আমরা দেখুন, আমরা তখন হয়তো অনেক ছোট ছিলাম, আমাদের মা বোনেদের কাছে, বাবাদের কাছে আমরা শুনেছি ওনাদের অত্যাচারের কথা। ওরা প্রচন্ড ভাবে মানুষের উপর অত্যাচার করতেন। শুধু দেখুন আমাদের হিন্দু মুসলিম, হিন্দু আদিবাসীদের উপরে নয়, ওনার নিজের মুসলিম সম্প্রদায়দের উপরেও এরকম অত্যাচার করতেন। ওনাদের থেকেও জমি কেড়ে নিয়েছেন, ওনাদের মা বোনেদেরও ছিয়তানি করেছেন। আর সেই মানুষগুলোকে দিয়ে আজকে ভাড়া করে নিয়ে এসে, এক জায়গা থেকে ভাড়া করে আর এক জায়গায় নিয়ে এসে তাদের দুর্নীতি করতে বাধ্য করছেন। তাদের কাছে ধারালো অস্ত্র আর্মস দিয়ে আজকে মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে এবার যে মুসলিম সম্প্রদায় আজকে যার কথা শুনে, যে শেখ শাহজাহানের কথা শুনছেন, সে শেখ শাহজাহানও মুসলিম সম্প্রদায়। আমি চাইবো শেখ শাহজাহানের হয়ে 8-10টা মানুষ অপরাধ করুক, আর যে মানুষগুলো অপরাধ করছে ওনার হয়ে আমরা চাইবো এই মানুষগুলো হয়তো এই লোকসভার ভোটের পরে হয়তো বদলে যাবে, আর নিজের ঠিক জায়গাটা বুঝতে পারবে যে আমরা এতদিন কারে কাজ করেছিলাম। এবার ওনারা নিজেরাই বুঝতে পারবে। একদম। রেখা দেবী, আপনি যদি যেতেন তাহলে আপনাকে হয়তো এই যে দুর্নীতির কথা, এই যে অভাব অভিযোগের কথা, সেগুলো আপনাকে সংসদ ভবনে গিয়ে হয়তো বলার সুযোগ আপনি পাবেন। সেটা মানুষ আপনাকে সেই স্বীকৃতি দেবে কিনা তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্ততপক্ষে জুনের 4 তারিখ অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা আপনাকে একদিন স্টুডিওতে চাইবো। আপনাকে আমি লাইভ অনুষ্ঠানে বলে রাখলাম, সন্দেশখালীর কথা আপনার থেকে শুনবো। কলকাতাতে এসে আপনি আমাদের স্টুডিওতে আসবেন, এই আমন্ত্রণ জানিয়ে আপনাকে আজকের মতো অবশ্যই বিদায় দিচ্ছি অনুষ্ঠান থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে মমতা ব্যানার্জি বলছেন ভাই, মমতা ব্যানার্জি বলেছেন আপনারা কুলকুল থাকুন, আমিও কুলকুল থাকি। মমতা ব্যানার্জির কথা, হ্যাঁ কুলকুল থাকুন। এটা ভিডিওটা একবার দেখিও, কোথায় বলেছে এই মঞ্চ থেকে। চলো একবার শোনাই। আমার না এই পুরো বারবার এই দেরি করে আসবে, বাইরে মুড়ি চানাচুর খেয়ে তারপর এখানে এসে বাবার বলবে, বারবার করে শোনাও। শুনুন একবার কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। रहे कुलकुल, हम रहेगा कुलकुल, उसको दाना फसाद का चक्रांत हम नहीं करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है सबको। আসলে দুঃখের বিষয়টা এটা যে দলের সর্বময় সর্বভারতীয় নেত্রীর কথা প্যানেলিস্টরা শোনেই না, যে উনি কি বলছেন শোনেই না সকাল থেকে। না তুমি আমাকে চ্যালেঞ্জ করে বলতে দেখাতে আমার হাতে যেখানে চকলেট বোম রয়েছে, আমাকে ক্ষমতায় রাখতে সাহায্য করুন, এটা কোথায় বলেছে? আমি সেটা কথা বললাম। তার সঙ্গে তুমি কুলকুলটা, ও মানে আবার তুমি ইমানদারি ক্ষমতায় রাখতে বাংলায় শান্তির কথা বলেছে না? দাঁড়া এক মিনিট, এগুলো হচ্ছে মানে টেকনিক্যালি ট্যাকটিক্যালি একটা প্রোগ্রামকে হ্যাম্পার করে। আমি দুবার শুনেছি টাইম কিল করা, দুবার শুনেছি যে আপনাদের ইমানদারি মা মাটি মানুষকে শান্তিতে রেখেছে। আপনারা চমকে যাবেন যে শাড়ি দেওয়া হয়েছে সন্দেশখালীতে, আজকে তৃণমূলের নেতাকর্মীরা দান করেছেন যে শাড়ি, সেই শাড়িতে কি লেখা রয়েছে। মানে দেখো, অন্যায় দুর্নীতি বহু সময় হয়, কিন্তু ইন্টেলেকচুয়াল যদি থাকে কোনো রাজনৈতিক দলে তাহলে সেটাকেও খানিকটা সাপ্রেস করা যায়, চাপা দেওয়া যায়। তৃণমূলের মধ্যে দুর্নীতি করার প্রবল ইচ্ছা আছে, সঙ্গে শিক্ষাটাও নেই। অনির্বাণের মতো তো সবাই নয়, তার জন্য যে কোনো ঘটনা সামনে চলে আসে। হয়তো আগে যেগুলো আসতো না, এখন তৃণমূলের মধ্যে কি বললাম, দুর্নীতি করার প্রবল ইচ্ছা, সঙ্গে শিক্ষাটাও নেই। কাজেই যে কোনো জিনিস সামনে কিভাবে চলে আসলো সামনে আপনাদেরকে দেখাবো সন্দেশখালীর ঘটনা। আপনারা তো শুনে এসছেন যে বিভিন্ন সময় যখন ঝড় বৃষ্টি হয়েছে, সাইক্লোন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, রাজ্যের একাধিক অঞ্চলের মানুষ ত্রাণ পাননি। আপনারা এটা বহুবার করে শুনেছেন। এই ঘটনাটা মাথায় রেখে দিন। আর এবার আজকের ঘটনা বলি। আজকে সন্দেশখালীতে তৃণমূলের লোকেরা শাড়ি বিতরণ করেছে। শাড়িগুলো একটু দেখাও ছবি, শুধু একটু দেখি আমরা। শাড়ি বিতরণ করছে তৃণমূলের লোকেরা। এই যে শাড়িতে লেখা রয়েছে, একটু ক্লোজ করি, হ্যাঁ থামো 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 থামো, হ্যাঁ, বিপর্যয় ব্যবস্থাপনা আরে আমি লেখা দেখবো না অনির্বাণের মুখে। অনির্বাণ একটু দেখো তুমি, আমার তোমার জন্য চিন্তা। দেখো একটু 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 বড় করো, একটু বড় করো লেখাটা। বিপর্যয় মোকাবিলা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এই হচ্ছে শাড়ি, এবং নিচে NCCF 2019। এই ব্যাপারটা কি অনির্বাণ, মানে এই শাড়িটাকে তৃণমূলের নেতারা দিতে পারে? আচ্ছা তুমি যদি নাও জানো অনির্বাণ যে এই শাড়ি যারা দিয়েছে, যদি এটা তৃণমূলের লোক দিয়ে থাকে, তারা কি অন্যায় করেছে না অন্যায় করেনি? কি মনে হয়? মানে আমি জানি না যে এরকম ভাবে বিপর্যয় মোকাবিলার শাড়ি দিয়ে দেওয়া যায় কিনা। এটা